পৃষ্ঠা 61। আত্রেয়ী বনদেবতা সংবাদ বন্ধনী শুরু। উত্তর রামচরিতম বন্ধনী শেষ। পৃষ্ঠা 62। আত্রেয়ী বনদেবতা সংবাদ। উৎস: কবি ভবভূতির উত্তর রামচরিত নাটক থেকে কোট আত্রেয়ী বনদেবতা সংবাদ আনকোট নামক পাঠ্যটি গৃহীত হয়েছে। নামকরণ: নাটকের নামকরণ হয়েছে মূল চরিত্র এবং বিষয়বস্তুকে কেন্দ্র করে। নাটকের সমস্ত সংলাপ বা সংবাদ উক্ত হয়েছে আত্রেয়ী ও বনদেবতার কথোপকথনের মধ্য দিয়ে, তাই নামকরণ যথাযথ। বিষয়বস্তু: আত্রেয়ী বেদবিদ্যা গ্রহণের জন্য বাল্মীকির তপোবন থেকে অগস্ত্যমুনির আশ্রমে যাওয়ার পথে পঞ্চবটী বনে প্রবেশ করলে বনদেবতা তাঁকে অভ্যর্থনা জানান এবং পথযাত্রার কারণ জিজ্ঞাসা করেন। আত্রেয়ী সমস্ত ঘটনা বনদেবতাকে জানান। কথা প্রসঙ্গে সীতার কথা উঠে এলে আত্রেয়ী জানান রামচন্দ্র স্বর্ণ সীতামূর্তি নির্মাণ করে অশ্বমেধ যজ্ঞ করছেন। এতে বনদেবী আশ্বস্ত হন। রচনা প্রসঙ্গে: রামচন্দ্রের জীবনের পরবর্তী পর্যায়ে তিনি চিত্রিত করেছেন। সীতার বনবাসের পর তিনি সীতাকে ভুলতে না পেরে তাঁর স্বর্ণমূর্তি নির্মাণ করে নিজের কষ্টকে অবদমিত করার প্রয়াস করেছেন। পুরুষ মন যে কতটা দুর্বোধ্য তা তিনি দেখিয়েছেন। লেখক প্রসঙ্গে: কোট উত্তর রামচরিত আনকোট নাটকটির রচয়িতা কবি ভবভূতি। দাক্ষিণাত্যের পদ্মপুরে তিনি আবির্ভূত হন। তাঁর পিতা ছিলেন নীলকণ্ঠ এবং মাতা জাতুকর্ণী। মনে রাখার বিষয়: রামায়ণের ঘটনা সমন্বিত। বাল্মীকিকে প্রাচীন বেদ অধ্যাপক বলা হয়েছে। সোনার সীতামূর্তি নির্মিত হয়েছিল। লব ও কুশ জন্ম থেকেই মেধাবী। আত্রেয়ী সীতাকে স্মরণ করে দুঃখিতা হয়েছিলেন। পৃষ্ঠা 63। নাট্যকার পরিচিতি। কোট ভূমৈব সুখম আনকোট কোট ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা আনকোট কৌপিনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ আনকোট। এই উদার দার্শনিক চিন্তায় নিমগ্ন ভারতবাসীরা ইহকাল ও ইহ জগৎকে যেখানে অবজ্ঞা করতে শিখেছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কালস্রোতের অতলে অধিকাংশ মানুষের জীবনচরিত চলে গেছে। ভবভূতি তাঁর বিভিন্ন নাটকে কিছু কিছু নিজের পরিচয় ব্যক্ত করেছেন। দক্ষিণাবর্ত বিদর্ভ দেশে পদ্মপুর নামে এক নগর ছিল। সেখানে তৈত্তিরীয় শাখার কাশ্যপ গোত্রীয় শ্রেষ্ঠ বেদজ্ঞ ব্রাহ্মণেরা বাস করতেন। চান্দ্রায়ণাদি ব্রতের অনুষ্ঠান করতেন, সোমরস পান করতেন এবং উচ্চবংশের প্রতীক উদুম্বর উপাধি ধারণ করেন। এই রকম প্রাজ্ঞ বংশে পূজনীয় স্বনামধন্যী মহাকবি ভট্টগোপাল জন্মগ্রহণ করেন। তিনি বাজপেয় যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই ভট্টগোপালের পঞ্চম পৌত্র ও নির্মল যশের অধিকারী নীলকণ্ঠের ঔরসে ও জাতুকর্ণীর গর্ভে ভবভূতির জন্ম হয়েছিল। তিনি ছিলেন ব্যাকরণ, মীমাংসা, ন্যায়শাস্ত্রে পণ্ডিত। এছাড়া বেদ, উপনিষদ, সাংখ্য, যোগশাস্ত্রে তিনি ছিলেন পারঙ্গম। কবি তাঁর তিনটি রূপকে বলেছেন কোট পদবাক্য প্রমাণজ্ঞ ভবভূতি নাম শ্রীকণ্ঠ পদলাঞ্ছন আনকোট। এ থেকে তাঁর প্রকৃত নাম নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন তাঁর পিতৃদত্ত নাম শ্রীকণ্ঠ, আবার কেউ বলেন ভবভূতি। বিভিন্ন টিকাকার বিভিন্ন মত পোষণ করেন। টিকাকার বীর রাঘব বলেন কবির পিতৃদত্ত নাম শ্রীকণ্ঠ আর কোট সাবর্ণা পুনাতুর ভবভূতি পবিত্র মূর্তি আনকোট। এরূপ শ্লোক রচনা করে কোনো রাজাকে সন্তুষ্ট করায় কবি ভবভূতি নামে প্রসিদ্ধি লাভ করেন। টিকাকারদের মতে কবির পিতৃদত্ত নাম হল শ্রীকণ্ঠ, তবে ভবভূতি নামেই তিনি পরিচিত। মহর্ষি বাল্মীকির রামায়ণকে আশ্রয় করে সংস্কৃতে অনেক রামায়ণ রচিত হয়েছে, যেমন অদ্ভুত রামায়ণ, যোগ বাশিষ্ঠ রামায়ণ,
অধ্যাত্ম রামায়ণ, আনন্দ রামায়ণ প্রভৃতি। মহাভারতে, পুরাণে, দশরথ জাতকে এবং জৈন রচনাতেও রামকাহিনী বর্ণিত হয়েছে। রামায়ণ মহাকাব্যকে আশ্রয় করে পৃষ্ঠা 64। সংস্কৃতে অনেক কাব্য, নাটকও রচিত হয়েছে। সপ্তম বা অষ্টম শতাব্দীর প্রথম দিকে ভবভূতি মহাবীর চরিত ও উত্তর রামচরিত নামে দুটি নাটকে যথাক্রমে রামের পূর্ব ও উত্তর জীবনচরিত অবলম্বন করেছেন। এখন প্রশ্ন আসে, রামকাহিনী নিয়ে যেমন অনেক কাব্য, নাটক রচিত হয়েছে, সেক্ষেত্রে ভবভূতির রামাশ্রিত উত্তর রামচরিতের প্রকৃত উৎস কী? ভবভূতির নাটক দুটির মূল আশ্রয় যে বাল্মীকি রচিত রামায়ণই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কবি স্বয়ং প্রজাপতি তাই বাল্মীকির রামায়ণের অনুসরণ না করে নিজের সৃজনশীল মহতী প্রতিভার স্পর্শে মূল কাহিনী থেকে কখনো সরে এসে অভিনব কাহিনী, কখনো আবার ভাব ও ভাবনা সংযোজিত করে এক মহৎ সৃষ্টির ছাপ রেখেছেন। আদি কাব্য রামায়ণই যে ভবভূতির উত্তর রামচরিতের প্রধান উপজীব্য, তা উত্তর চরিতের নান্দি শ্লোকে কোট ইদং কবিভ্য পূর্বেভ্য নমো বাকম আনকোট এরূপ উক্তি থেকে স্পষ্ট। এই অংশের ব্যাখ্যায় প্রখ্যাত টিকাকার বীর রাঘব বলেছেন, কোট পূর্বকাল প্রসিদ্ধ প্রাচেতা সাদি কবি বিষয়ক নাম উক্তিম আনকোট। এখানে কোট কবিভ্য আনকোট পদটিতে আদরার্থে বহুবচনের প্রয়োগ হয়েছে। উত্তর রামচরিতের গর্ভাঙ্কে লক্ষণের মুখে ভবভূতি রামায়ণের বিয়োগান্তক পরিণতি সম্পর্কে বাল্মীকির কাছে প্রশ্ন রেখেছেন। কোট ভগবান বাল্মীকে এষ এব তে কিং কাব্যার্থ আনকোট। তাই বলতে দ্বিধা নেই যে বাল্মীকির রামায়ণের প্রভূত প্রভাব উত্তর রামচরিতের সর্বত্রই বিদ্যমান। এমনকি এই মহাকাব্য থেকে ষষ্ঠ অঙ্কে ভবভূতি উদ্ধৃতি দিয়েছেন, যথা কোট প্রকৃতৈব প্রিয়া সীতা আনকোট, কোট প্রকৃতৈব প্রিয়া সীতা আনকোট, কোট তথৈব রাম ও সীতায়া আনকোট ইত্যাদি শ্লোক রামায়ণ সম্পর্কে অভিজ্ঞ রামপুত্র কুশ এবং লব পাঠ করেছে। তাই M.R. কেল ও অন্যান্য সমালোচক স্বীকার করেছেন যে বাল্মীকির রামায়ণই উত্তর রামচরিতের প্রধান উপজীব্য বিষয়। কিন্তু নাট্য প্রয়োজনে রামায়ণের বিয়োগান্তক পরিণতিকে কবি অসাধারণ নাট্য প্রতিভায় মিলনান্তক করতে গিয়ে বাল্মীকির রামায়ণের পরিবর্তন সাধন করেছেন। পৃষ্ঠা 65। নাটকের উৎস। উত্তর রামচরিত নাটকটি 7 অঙ্ক বিশিষ্ট। রামায়ণের উত্তরকাণ্ড ও পদ্মপুরাণের পাতালখণ্ড থেকে উত্তর রামচরিতের বিষয়বস্তু গৃহীত হয়েছে। নাটকটি করুণ রসাশ্রিত। উত্তর রামচরিত চরিত্রাবলী। পুরুষ চরিত্র: সূত্রধার, প্রধান নট একজন অভিনেতা, রাম অযোধ্যার নৃপতি, নাটকের নায়ক, কঞ্চুকি অন্তঃপুররক্ষী বা দ্বারপাল, অষ্টাবক্র ব্রাহ্মণ তপস্বী, কহোড় মুনির পুত্র, লক্ষণ রামের অনুজ, সৃষ্টি দশরথের অন্তঃপুরচর, দুর্মুখ রাম নিযুক্ত গুপ্তচর, শম্ভুক শূদ্র তপস্বী, জনক বিদেহরাজ সীতার পিতা, লবকুশ রামের যমজ সন্তান, চন্দ্রকেতু লক্ষণের পুত্র, সুমন্ত্র চন্দ্রকেতুর সারথি। বাল্মীকি মহর্ষি রামায়ণ রচয়িতা। বিদ্যাধর দেবজনী বিশেষ। পৃষ্ঠা 66। বটব বাল্মীকির আশ্রমের শিষ্যেরা। পুরুষ: চন্দ্রকেতুর সৈন্যদের একজন। নারী চরিত্র: সীতা রামের পত্নী, রাজর্ষি জনকের কন্যা, নায়িকা। অরুন্ধতী রামের মাতা।
কৌশল্যা রামের মাতা, আত্রেয়ী স্ত্রী তপস্বিনী, বনদেবতা, দণ্ডকারণ্যের অধিষ্ঠাত্রী দেবী সীতার প্রিয় সখী, মুরলা তমসা দুই নদী, পৃথিবী সীতার মাতা মানবী রূপিণী, গঙ্গা রঘুকুলের জননী স্বরূপা, প্রতিহারী দ্বারপালিকা, বিদ্যাধরী বিদ্যাধরের দয়িতা। অন্যান্য চরিত্রে যাঁরা আছেন: বশিষ্ঠ মহর্ষি, রঘুকুল গুরু; ঋষ্যশৃঙ্গ রামের ভগিনীপতি, শান্তার স্বামী; শান্তা দশরথের কন্যা ও ঋষ্যশৃঙ্গের পত্নী। ঘটনাস্থান বা দৃশ্য: প্রথম অঙ্ক ঘটনাস্থান অযোধ্যা, দ্বিতীয় অঙ্ক ঘটনাস্থান দণ্ডকারণ্য বন্ধনী শুরু জনস্থান বন্ধনী শেষ, তৃতীয় অঙ্ক ঘটনাস্থান দণ্ডকারণ্য বন্ধনী শুরু পঞ্চবটী বন্ধনী শেষ, চতুর্থ অঙ্ক থেকে সপ্তম অঙ্ক বাল্মীকির আশ্রম সন্নিকট ও তাঁর আশ্রমের নিকটবর্তী স্থল। পৃষ্ঠা ৬৭। বিষয় সংক্ষেপ: কবিদের ও বাগদেবতার বন্দনা করে নান্দি সমাপ্ত করে সূত্রধার ও নটের সংলাপের মধ্য দিয়ে প্রস্তাবনা শুরু হয়েছে। প্রস্তাবনা অংশে নাট্যকার ও নাটকের সামান্য পরিচয় দেওয়ার পর নাট্যবস্তুর সূচনা হয়েছে। রামের রাজ্যাভিষেকের পর অতিথিবৃন্দ নিজ নিজ স্থানে ফিরে গেছেন। কুলপুরোহিত বশিষ্ঠ, তাঁর পত্নী অরুন্ধতী এবং কৌশল্যা প্রভৃতি মাতৃমণ্ডলী জামাতা ঋষ্যশৃঙ্গের দ্বাদশ বার্ষিক যজ্ঞানুষ্ঠান উপলক্ষে সেখানে এসেছেন। সীতা পূর্ণ গর্ভা। রাবণের ঘরে দীর্ঘকাল বাসের ফলে সীতার চরিত্র সম্পর্কে জনগণের সন্দেহ বহুলভাবে ছড়িয়ে পড়েছে। নাটকের মূল প্রারম্ভিক দৃশ্যে দেখা যায় পিতা জনকের নিজ রাজ্যে প্রত্যাবর্তনে সীতা মন খারাপ করেছেন এবং রাম তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। এমন সময় ঋষ্যশৃঙ্গের আশ্রম থেকে সংবাদ নিয়ে অষ্টাবক্র মুনি উপস্থিত হন। রাম ও সীতা আত্মীয় স্বজনের কুশল জিজ্ঞাসা করেন। কোট চিত্র দর্শন আনকোট এই নাটকের অন্যতম বিষয়। নাট্যকার এখানে কয়েকটি নির্বাচিত চিত্রের অবতারণা করেছেন বিশেষ নাটকীয় উদ্দেশ্য সিদ্ধির জন্য। দ্বিতীয় অঙ্কের স্থান দণ্ডকারণ্য। প্রথম ও দ্বিতীয় অঙ্কের মধ্যে সময়সীমা 12 বছর। অঙ্কের প্রারম্ভে আত্রেয়ী ও বাসন্তীর সংলাপের মাধ্যমে বিষ্কম্ভক সংগঠিত হয়েছে। বিষ্কম্ভকের মধ্য দিয়ে অতীত ও ভবিষ্যতের ঘটনাবলী সূচিত হয়েছে। আত্রেয়ী বাল্মীকির আশ্রমের বিদ্যার্থিনী, বাসন্তী হচ্ছেন জনস্থানের বনদেবী এবং সীতার বান্ধবী। বাসন্তী আত্রেয়ীকে বাল্মীকির আশ্রম থেকে এখানে আগমনের কারণ জিজ্ঞাসা করছেন। উত্তরে আত্রেয়ী বললেন, বর্তমানে অতিদীপ্ত কুশ ও লব নামক দুটি বালক অধ্যয়ন করছে, যাদের সঙ্গে সাধারণ মানের ছাত্রছাত্রীদের পড়া সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত মহর্ষি রামায়ণ রচনায় ব্যস্ত। তিনি তমসা নদীতে মহাস্নান করতে যাওয়ার সময় ক্রৌঞ্চ দম্পতির একজনকে ব্যাধের স্বরে বিদ্ধ হতে দেখে হঠাৎ এক লৌকিক ছন্দময় শ্লোক রচনার উপদেশ দেন। আত্রেয়ীকে অগস্ত্যের আশ্রমে যাওয়ার পথ দেখাতে গিয়ে বাসন্তী যখন পঞ্চবটী ও গোদাবরীর উল্লেখ করেন, তখন আত্রেয়ী স্থানটির অবস্থিতি সম্পর্কে অবহিত হন। পৃষ্ঠা ৬৮। এবং বাসন্তীকে জনস্থানের বনদেবতা হিসেবে চিনতে পারেন। সীতার নির্বাসনের দুটি বৃত্তান্তই তাঁর থেকে বাসন্তী জানতে পারেন এবং শোকে মূর্ছিতা হন। আত্রেয়ী জানান, ঋষ্যশৃঙ্গের দ্বাদশ বার্ষিক যজ্ঞ সমাপ্তির পর অরুন্ধতী ও কৌশল্যা প্রভৃতি মাতৃগণ সীতাহীন অযোধ্যায় যেতে চাইলেন না। তখন তাঁরা বশিষ্ঠের নির্দেশানুসারে বাল্মীকির তপবনে বাস করছেন। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ শুরু করেছেন। যজ্ঞীয় অশ্ব পৃথিবী পরিক্রমা করছে। রক্ষক হিসেবে নিযুক্ত লক্ষ্মণের পুত্র চন্দ্রকেতু। এক ব্রাহ্মণ তাঁর মৃত শিশুপুত্রকে কোলে করে রাজোদ্যারে উপস্থিত হয়েছেন। রামচন্দ্র দৈববাণীর দ্বারা জানতে পেরেছেন যে শম্ভুক নামে এক শূদ্র তপস্যায় প্রবৃত্ত হয়েছে। রামচন্দ্রের হাতে সেই শূদ্রক তপস্বী নিহত হলে ব্রাহ্মণ শিশু জীবন ফিরে পাবে।
রামচন্দ্র বিমানে আরোহণ করে শম্ভুকের অনুসন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। এই ঘটনা শুনে বাসন্তী বললেন যে শম্ভুক এই জনস্থানেই তপস্যা করছে, তাই রামচন্দ্রকে এখানে পুনরায় আসতে হচ্ছে। আত্রেই বনদেবতা থেকে বিদায় নিলেন। বিষ্কম্ভক শেষ হল। দৃশ্যকাব্যে রসের অপরিসীম গুরুত্ব। শ্রব্য কাব্যের ঘটনাগুলি আমাদের চোখের সামনে নাটকীয় হয়ে যখন প্রতিভাত হয়, তখনই তা দৃশ্যকাব্য বা নাটক হিসেবে পর্যবসিত হয়। আচার্য ভরত তাঁর নাট্যশাস্ত্রে সকল প্রকার নাট্যকর্মের কেন্দ্রভূমিতে রসকে স্থাপন করেছেন। তাঁর মতে রস ছাড়া কোনো অর্থ সম্ভব নয়। কোট, না হি রসাদৃত কশ্চিদর্থ প্রবর্ততে, আনকোট। উত্তর রামচরিত নাটকে মূল রস করুণ অথবা করুণ বিপ্রলম্ভ শৃঙ্গার, এ বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। কোট, সাহিত্য দর্পণে, আনকোট, বিশ্বনাথ নাটকের রস বিষয়ে বলেছেন, কোট, একা এব ভবেদঙ্গী শৃঙ্গারো বীর এব বা অঙ্গমন্যে রসা সর্বে ... আনকোট। বিশ্বনাথ শৃঙ্গার অথবা বীররসকে অঙ্গিরস হিসেবে নির্দেশ করলেও টিকাকার হরিদাস সিদ্ধান্তবাগীশ বলেছেন, কোট, বা শব্দাৎ এক শান্ত এব বা অঙ্গি প্রধান রসো ভবেত, আনকোট। ভবভূতির নাটকে উচ্চারিত কোট করুণ রস, আনকোট, এই শব্দ দুটিকে যদি একান্তই পারিভাষিক অর্থে আলঙ্কারিক সম্মত করুণ রস অর্থে গ্রহণ করতে হয়, তবে সেই করুণ রস নবরস বিলক্ষণ এক রস হবে। পৃষ্ঠা 69। উত্তর রামচরিতের মূল রসের পারিভাষিক নামকরণ সম্পর্কে সমালোচকের মধ্যে মত পার্থক্য থাকলেও রসপ্রবাহে যে সহৃদয় সামাজিক আপ্লুত, সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। স্বকীয় বিশ্লেষণভঙ্গি ও বর্ণনা নৈপুণ্যে ভবভূতি অনন্য সাধারণ। নামকরণ। সাহিত্যের নামকরণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণের মাধ্যমেই বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই সাহিত্যের নামকরণ যথাযথ হওয়া প্রয়োজন। নামকরণ হয় সাধারণত ক বিষয়বস্তু এবং খ চরিত্রের উপর নির্ভর করে। এখানে পাঠ্যটির নামকরণ করা হয়েছে চরিত্রের নামানুসারে। পাঠ্যটির আদ্যন্ত বর্ণিত হয়েছে আত্রেয়ী ও বনদেবতার কথোপকথনকে কেন্দ্র করে। আত্রেয়ী বনে প্রবেশ করলে বনদেবতা তাঁকে যথাযথ অভ্যর্থনা জানালে আত্রেয়ী আনন্দ পান। বনদেবতা আত্রেয়ীকে দণ্ডকারণ্যে আসার কারণ জানতে চাইলে আত্রেয়ী তাঁকে যথাযথ উত্তর দিয়ে সন্তুষ্ট করেন। নাটকটি পাঠ করলে সহজেই বোঝা যায় যে বনদেবতা ও আত্রেয়ীর কথোপকথনই পাঠ্যটির মূল বিষয়বস্তু। সেদিক থেকে বিচার করলে দেখা যায় পাঠ্যটির নামকরণ যথার্থ ও সার্থক হয়েছে।